বং দর্পণ, বিনোদন সবার জন্য। I-3 আয়োজিত সমকালীন দলগত প্রদর্শনী হয়ে গেল আর্ট হাইভে। 14 থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত চলেছিল এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে ছাপাই চিত্রশিল্পী বিনীতা বন্দ্যোপাধ্যায়ের ছাপাই চিত্রকলার পাশাপাশি স্থান পেয়েছিল তার চিত্রকর্ম। এছাড়া এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে দেবযানী ঘোষের পোস্টার কালারে আঁকা ছবিগুলি বিশেষ উল্লেখযোগ্য। প্রদর্শনীটি দেখতে আপনারা চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমি দেবযানী ঘোষ। আমি একজন টেক্সটাইল ডিজাইনার, আর পরবর্তীতে আফটার টেক্সটাইল ডিজাইনিং আমি এখন একটু পেন্টিংও করি। তো এখানে যে ছবিগুলো আপনারা দেখছেন, আমার কিছু সিগনেচার ওয়ার্ক আছে, যেমন এটা হচ্ছে যন্তর মন্তরের উপর করা। এটা একটা স্প্রিং প্রিন্টিং এর ডিজাইন। এটা 4 সাইড রিপিটেশন মেলানো আছে। তো এইরকমই ঘাটের উপরেও আমি কাজ করেছি। পরবর্তীতে আমি ঘাটের আমার পেন্টিংটাকে ব্রেক করে বেশ কিছু আরো সিরিজের কাজ করেছি। এটাতে যন্তর মন্তরের সমস্ত যে স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাই, সেগুলোকে ব্রেক করে করে ডিজাইন হিসেবে কাজটা করা হয়েছে। পুরোটাই পোস্টার ব্যাটারে করা। এই ডিজাইনটা আছে ঘাটের উপর, বেনারস ঘাটের উপর। তো বেনারস ঘাটটাকেও আমি আমার নিজের ফর্মে ওটাকে ভেঙে পোস্টারে কাজ করেছি। এটাও একটা স্ক্রিনারি ডিজাইন। এই কাজটা আমার ডিজাইনিং এর কাজের পরে আমি আমার একটা নিজস্ব মোটামুটি স্টাইল তৈরি করেছি। তো সেটা নিয়ে এই কাজটা করা। মর্নিং ঘাটের উপর, মানে ঘাটের যে সকালের যে আলো ছায়া, সেটা দেখানোর চেষ্টা করেছি আমার এই জিওমেট্রিক্যাল শেপের মধ্যে দিয়ে। আচ্ছা, এই কাজটাও সেম আমার ঘাটের সিরিজেরই একটি কাজ। এটা আমি সন্ধ্যের ঘাটটাকে দেখানোর চেষ্টা করেছিলাম, সেজন্য এই ঘাটের যে কালার কম্বিনেশনটা আছে, এটা অনেকটা ওই সন্ধ্যের আলো ছায়াটাকে ধরার জন্য। ফর্মটা তুমি ইউজ করেছো, ফর্মটা বেসিক্যালি ইউজ করেছো নর্মালি বলতে এটা চিন্তা ভাবনাটা আমার অনেক আগেরই। তার কারণ আমি যখন ডিজাইনিং এর স্টুডেন্ট ছিলাম, তখন ডিজাইনটা অ্যাকচুয়ালি আর্টের ফর্ম থেকে একটু তো আলাদাই হয়। ডিজাইনে আমরা অনেক কিছু ব্রেক করি, অনেক দেখি, অন্যভাবে দেখি, যেটা আমরা সাধারণ আর্টের ক্ষেত্রে, ফাইন আর্টস এর ক্ষেত্রে যে রিয়ালিজমটা থাকে, সেটা ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করতে হয়, তবেই একটা ডিজাইন তৈরি হয়। তো সেইখান থেকে আমার ভিতরে আর কি এই ব্যাপারটা রয়েছে যে আমিও চেষ্টা করি যে একটু রিয়েল ফর্মটাকে একটু চেঞ্জ করে, একটু অন্যরকম করে যদি একটু ডিজাইন ফর্মে করা যায়, তাহলে কেমন জিনিসটা হয়, সেই জন্য এই কাজগুলো করা। এই কাজটা আমি বেশ কিছু ঘাটের উপর কাজ করার পর আমার একটু মনে হয়েছিল যে একটু অন্যরকম যদি আমি একটু মুসলিম আর্কিটেকচার উপরে কাজ করি, তো সেটা কেমন হয়। তো সেই এক্সপেরিমেন্ট করার জন্য আমি কিছু ওদের যে স্ট্রাকচারাল যে সমস্ত আইডেন্টিটি গুলো আছে, সেগুলো আমার ছবির মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছি। আর মেইনলি এই ছবিটা করার উদ্দেশ্য হলো এখানে
কিছু ফিগার অ্যাড করেছি। কাজ করতে করতে আমার মনে হয়েছিল যে আমরা যেন হিন্দু মেয়েরা গসিপ করে, নিশ্চয়ই মুসলিম মেয়েরাও খুব গসিপ করে। তো এটা একটা বাজারের কনসেপ্ট আছে, এখানে মানে বেশ কিছু জিনিস নিয়ে বসেছে, সবাই ইভিনিং এ সবাই বেরিয়েছে, একটা বেশ সুন্দর পরিবেশ। সেখানে হয়তো সবাই মানে জেনারেলি মুসলিম মেয়েরা তো আমরা দেখি সারাক্ষণ বোরখার আড়ালেই থাকে। তো আমার মনে হয়েছিল নিশ্চয়ই ওরা যখন নিজেদের মধ্যে থাকে তখন নিশ্চয়ই মুখ ঢেকে রাখে না। তো ওদেরকে একটা মানে ওই মানে অন্ধকার অন্ধকার ঠিক বলা উচিত না, বাট আমার দিক থেকে আমার মনে হয় ওদের এটা একটা ওপেননেস, মানে এই জায়গাটাতে ওরা এসে খুব স্বাচ্ছন্দ্য ভাবে গল্প করছে, সেটা আমি একটু দেখাতে চেয়েছিলাম এই মিনা বাজার ছবিটার মধ্যে দিয়ে। এই কাজ দুটো আমার রেজিন ওয়ার্ক। আমি একটু এক্সপেরিমেন্টাল কাজ করতে ভালোবাসি। তো আমার তখন হঠাৎ প্রথম যখন রেজিন সম্পর্কে জানতে পারি তখন ইচ্ছে হয় যে আমি একটু দুটো মানে রেজিন ওয়ার্কটা কিভাবে করতে হয় সেটা যখন শিখলাম, সেটা আমি অবশ্য ইউটিউব দেখেই শিখেছিলাম, আমি কারোর কাছে শিখিনি। তো তখন আমার ওটা আর কি মনে হলো যে এই কাজটা আমি একটু করে দেখি কেমন হয়। তো তারপরে আমার এই দুটো কাজ করা। তো আমি ক্যানভাসের উপরে অ্যাক্রিলিক দিয়ে তারপরে রেজিনের কাজটা করেছিলাম। আউটকামটা আমার মনে হয়েছিল যে খারাপ হয়নি, তো সেই জন্য আমি এই দুটো ছবি আমার অন্যান্য ছবির সঙ্গে ডিসপ্লে করেছি। প্রসিডিওর অনেক রকমের আছে, বাট আমি যেটা করেছি সেটা আমি একটুখানি বলবো। এটা খুবই সহজ, মানে এটাতে আমি ইপক্সি রেজিন ব্যবহার করেছি, যেখানে বাইন্ডার আর মিডিয়াম দুটো আর কি একসঙ্গে রেজিন আর বাইন্ডার দিয়ে একসঙ্গে মিশিয়ে এক প্রপোর্শনে তারপর এটাকে ইউজ করা হয়েছে ফ্লুইডের মতো। আমি ব্রাশ ব্যবহার করিনি। আর যেটা রেজিন করতে গেলে সব থেকে বেশি খেয়াল রাখা উচিত যে কোনো রকম বাবলস যেন না আসে, কারণ বাবলস এলে আর প্রপোর্শনে গন্ডগোল হলে ছবি কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি বিনিতা বন্দ্যোপাধ্যায়। আমি এই প্রদর্শনীতে কিছু পেন্টিং আর আমার লিথোগ্রাফ রয়েছে। তো এই ছবিটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে এই ছবিটা কিন্তু আমার করোনার সময় করেছিলাম আর কি, মানে রোগ একটা কিভাবে হলো পৃথিবীর আর কি সেটা নিয়ে ভাবছিলাম। তো প্যাথোজেনেসিস এর নাম। আর এখানে না একটা পৃথিবী যেটা আমাদের গড গিফটেড আর কি, সেই পৃথিবীটাই দেখিয়েছি। প্রশান্তি আছে সেখানে, সুন্দরভাবে মানুষ বেঁচে থাকার একটা পদ্ধতি আছে বলা উচিত আর কি, সেইভাবে সে বেঁচে থাকে। এরকম একটা সুন্দর ছায়া সুনিবিড় পৃথিবীতে হঠাৎ করোনা। তো আমি এইটাকে করেছি এটা আমাদের ওয়ার্ল্ডটা, যেটাকে আমরা আস্তে আস্তে রোগগ্রস্ত করেছি, বিষাক্ত করেছি, যেন এই পৃথিবী থেকে এই পৃথিবী আলাদা হয়ে গেছে, ও যেন আলাদা একটা গ্রহের মতো বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। এটা একটা কল্পনায় এসেছিল তখন। আমার যেন মনে হচ্ছিল ওই রোগগ্রস্ত পৃথিবীটা, আমরা না ওই সময়টাতে এই যে লকডাউনের জন্য সবাই গৃহবন্দী হলাম, তখন কিন্তু আমরা এটা আলোচনা করি খুব যে ওই সময়টা খুব বেঁচেছি। মানে তখন যত ক্রিয়েটিভিটি, মানে অনেক কিছু তখন মাথায় আসতো, নতুন নতুন জিনিস ভাব ছিল। তারপর সেগুলোকে আমরা কিভাবে এক্সিকিউট করবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করতাম। তো সেই পৃথিবীটায় একটা শান্তি ছিল। অথচ যখন ভাবছি আমি কেন বন্দি, তখন এই পৃথিবীটার কথা মনে পড়ছে, রোগগ্রস্ত পৃথিবীটা। তো সেইটা আমার মনে হতো দুটো ওয়ার্ড যেন খুলে যাচ্ছে একটা থেকে একটা আলাদা হয়ে, আর এই পৃথিবীটা একদম ভিন্ন ভাবে বেরিয়ে যাচ্ছে, এই রোগগ্রস্ত পৃথিবীটা আর কি। এই ভাবনা থেকেই করা ছবিটা। তো এটাও একটা লিখে করা কাজ আমার একটা। তো এটাতে যেমন মাছটাকে আমি সময় হিসেবে নিয়েছি, আর আমাদের বেঁচে থাকার সময়টা তো তার মধ্যে ওই জলে ঢিল ফেললে যেটুকু সময় জলে কম্পন থাকে সেটুকুই আমরা বেঁচে থাকি, কিন্তু সেইটার মধ্যে আমাদের হাজার ডায়লেমা থাকে, পাওয়া না পাওয়া, ভালো না লাগা, ভালো লাগা, অনেক কিছু থাকে। তো সময়ের সাথে একটা লড়াই কিন্তু আমাদের সবসময় থাকে, সেটা থেকে বেরিয়ে চলে আসার জন্য চেষ্টা করা। তো এই বাকিটা দিয়ে আমরা আমি আমাদের জীবনটাকে বোঝাবার চেষ্টা করেছি। একটা অদ্ভুত বন্ধ ব্যাপার আছে যেখান থেকে কিন্তু সময় না চাইলে আমি ওখানে বেরোতেও পারবো না, আটকেও আছি এইভাবে। এই ছবিটাও অ্যাক্রিলিকে করা, লেফট আনলিভড আমি এটার নাম দিয়েছিলাম।
তো এটা প্র্যাকটিক্যালি আমার বাবা চলে যাওয়ার পর আমি এটাকে বানিয়েছিলাম। আমার যেন মনে হয়েছিল একটা মানুষ যখন আমরা বাঁচি, আমাদের জীবনের নানান ছোট ছোট কোলাজ আমরা ছোট ছোট সেলাই দিয়ে বাউলের কাপড়ের মতো সেগুলো আমরা গাঁথতে থাকি ফার্স্ট, তারপর সেটাকে একটা আকার দেওয়ার চেষ্টা করি ওই কাঁথা স্টিচ দিয়ে আর কি, যেমন করে মানুষ কাঁথা সেলাই করে। তো একটা মানুষ সারা জীবন বাঁচতে বাঁচতে এটার একটা ওয়েভ আছে, মানে একটা জায়গা থেকে শুরু হয়ে আস্তে 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 সে যেন জীবনটাকে গাঁথছে গাঁথছে, তারপরে সে একটা সময় সে সুস্থ ছেড়ে রেখে চলে যায়। যদি তারপর এটা আবার আমরা গাঁথতে পারি তাহলে গল্পটা আবার আমরা কন্টিনিউ করতে পারি আর কি। তো এটাতে এইভাবে ভেবেছিলাম যে একজনের হঠাৎ চলে যাওয়াটা কিভাবে গল্পটা হঠাৎ ছেড়ে যায় আর কি, সেই নিয়ে করেছিলাম কাজটা। হ্যাঁ, এটা অ্যাক্রিলিক, ওই মানে অ্যাক্রিলিক টেম্পারারি আর কি। তো এটাতে এই যে ট্রান্সপারেন্ট ফিশ একটা রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন এটা, কিন্তু এটার মূল কনসেপ্টটা আমার হচ্ছে যে তুমি যদি নিজে ভীষণ ট্রান্সপারেন্ট হও, অর্থাৎ তোমার ভেতরে কোনো ঘোলা কেস না থাকে, তুমি একদম যা বলছো যা করছো তুমি ট্রান্সপারেন্ট, তাহলে তুমি একা হবে। ছবিটার নাম হচ্ছে সলিটারি। এটা লিথোগ্রাফি, স্ট্রাগল স্প্যান ছবিটার নাম। এটাতে আছে যে একটা, যেমন এই মাছকে আমি সময় হিসেবেই এটা দেখিয়েছি, আর এই যে জলটা যেন ভীষণ একটা ভারী একটা তৈলাক্ত, সেই সমুদ্রের উপর তেল ভেসে চললে যেরকম একটা থাকে আর কি, তার মধ্যে দিয়ে ভীষণ কষ্ট করেই সময়টা এগোচ্ছে। কিন্তু আমরা যারা সময়ের সঙ্গে লড়ছি তাদের জীবনটা এরকমই কাটে আর কি। সে নিজেকে রেখে যাওয়ার যদি চেষ্টা করে, অর্থাৎ আমার কাজে দিয়ে হোক, যা যে কোনো একটা মানে আমার শিল্পকর্মের জন্য হোক বা যেভাবে হোক, আমি যদি রয়ে যেতে পারি সময়ের কাছে, সেই লড়াইটা সময়ের সঙ্গে সমানে চলতে থাকে আর কি, মানে আনটিল ডেথ ওই লড়াইটা চল। তো সেইটাকে নিয়ে করেছিলাম। এটা প্র্যাকটিক্যালি একটা ক্রোমোলিথোগ্রাফি, আর এটার মধ্যে এই লিথোমেজোটিনতে এই পাখিটা বার করা আর কি। বলি এটার একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের একটা তো যেমন একটা এক্সট্রিম ডার্ক একটা এক্সট্রিম লাইট, ঠিক তার মাঝামাঝি যে টিন্টটা সেটা যখন ঘষে বের করা হয় তখন একটা ওই ঝাপসার মতন ইমেজ তৈরি হয়। এটা এচিং এ খুব ব্যবহার হয়, মানে ইন্টাগ্রিও প্রসেসের ভীষণ ব্যবহার হয় মেজোটিন্ট। অনেকেরই একটা কনসেপ্ট আছে যে মেজোটিন্ট শুধু এচিং এ হয়, কিন্তু মেজোটিন্ট কিন্তু লিথোতেও করা যায়, এবং সেটা মানে ফুল ধরো রোল করে নেওয়ার পর জায়গাটা একদম চাপা পড়ে গেল, তারপর সেটাতে স্ক্র্যাচ করে হোক, বালি দিয়ে গ্রেন করে হোক, সেটাকে আস্তে আস্তে ঘষে ইমেজটাকে বার করা। এটা যেমন আমি স্ক্র্যাচ করে বার করেছিলাম। এই টিন্টটা হচ্ছে মাঝামাঝি টিন্ট আর কি, একদম এক্সট্রিম ডার্ক আর এক্সট্রিম লাইটের মাঝামাঝি টিন্টটা বেরোয়। এখানে আমার কতগুলো পরপর লিথোগ্রাফি রয়েছে। তো যেমন এখানে অথরিটি, ওয়ান, দ্য টেলার, এই জাতীয় সমস্ত সব টাইটেলের ছোট ছোট ছবিগুলো। এখানের কনসেপ্টটা কিন্তু আমার এরকম যে আমরা আসলে যেটা করি, বাঁচতে গিয়ে আমরা নিজেদের পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে সম্ভবত কোথাও দেরি করে ফেলি, যে আমরা পজেসড হই, অর্থাৎ আমাকে কেউ কিছু বোঝালো আমি সেটা বুঝে যাই। এখন ব্যাপারটা হচ্ছে আমার যদি ব্যক্তিত্বে সেই স্ট্রেংথ থাকে যে সামনের জন যা বলছে সেটা ঠিক কি ভুল সেটা বিচারের জায়গাটা যদি আমার থাকে, তাহলে আমি নিজেরা নীরব শান্ত হয়ে বসে আরেকজনকে মেনে নিতে পারবো না। আলটিমেটলি দেখা যায় এখানে যেমন আমি এগুলো প্রতিটি সবই, যেমন মানে ছাগল, এবার সে আমার মাথায় চেপে বসে আছে, সেই ওই মানে আমার অথরিটিটা নিয়ে বসে আছে বেসিক্যালি। এবার আমি যখন আমি এখানে কিন্তু একটা ফিল করা যেন আমার কিন্তু আসলে আমি পজেসড হচ্ছি ওকে দিয়ে। এখানে যেমন আছে টেলার, একে দেখলে ভীষণ বুদ্ধিমান মনে হচ্ছে, অথচ এখানে একটা চঞ্চল পাখির মস্তিষ্কে বিরাজ করছে যে কিন্তু ওকে দিয়ে কথা বলায় এরকম। এটাতে আছে যেমন এটাতে দেখাই, যেমন এটাতে একটা শকুন আছে, একে গ্লান্স দেখলে মনে হবে যে একজন সাধক, যেন কি তৃপ্ত একজন সুন্দর স্তিমিত বুদ্ধিটুদিনী একজন সাধক, অথচ ভেতরে কিন্তু একজন শকুন, ও পজেস কিন্তু ও দ্বারা। অর্থাৎ আমরা যে চরিত্রকে দেখছি, আমি সামনে যেমন ডেপিক্ট করছি নিজেকে, আমার ভেতরে আমি নেই। এই জায়গাটা সম্ভবত আমি আসলে এই ছবিগুলো এরকম ভাবে আঁকার একটা মূল কারণ হচ্ছে কি,
লোকে বলবে এই নেগেটিভ গুলো দেখানো, তা নয়। আসলে নেগেটিভ ব্যাপারটাকে আমি যদি পয়েন্ট আউট করি তাহলে রেকটিফিকেশনের একটা রাস্তা আসলেও আসতে পারে। কারণ একটা কথা আছে না, সমাজদারও কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। তো এবার আমি যদি বলছি যে তুমি যেটা ভাবছো তুমি ভাবছো না, অন্তত ছবিটা দেখে কারো যদি এটাও মনে হয় যে তাহলে একটু নিজে ভাবতে শুরু করি, আমার মনে হয় সেটা অনেক পজিটিভ হবে আর কি। তো এখানে যেমন দেখছে, যে দেখছে তার মাথায় কিন্তু কোনো ওরকম পজিশন নেই কারোর। যদি প্রপার দেখে, ব্যক্তিত্ব যদি প্রপার হয়, সে প্রপার কথাই বলবে, সম্ভবত নিজের থেকে বলবে। ওটাতেও আছে মাথার উপর প্যাঁচা, হ্যাঁ, ওকে দেখলেও এর ভীষণ একটা ওই ভীষণ সাধক সাধক ভাব আছে যে আছে আর কি তলায়, দেখলে মনে হবে ভীষণ বুদ্ধিদীপ্ত, একটা ধ্যানস্থ এরকম। ওর মাথায় যে প্যাঁচা আছে সে কিন্তু দেখছে, এবং সে দেখতে শুধু অন্ধকারেই পায়, এটাও প্রবলেম। ডার্ক ডিডস আর বেটার ডান ইন ডার্ক যে কথাটা আমরা বলি, এর ভেতরে ওইরকম একটা প্রবণতা বিরাজ করছে, এই আর কি। হ্যাঁ, এটাতেও ওই অথরিটিটা একজন যে কিনা ধরে নিলাম কিছুর একটা বিচার করবে, সে তার চোখটা বাঁধা, অর্থাৎ সে দেখতে পায় না। এটা সম্পূর্ণভাবে প্রতীকী, সে যদি তাকিয়েও থাকতো সে দেখতে পেত না। আমি অথরিটির উপর যতগুলো কাজ করেছি সবেতেই চোখটা বন্ধ আইদার, না হলে বাঁধা। আসলে চোখ যদি কারোর প্রপারলি খোলা থাকে সে নিজে ভাবতে শেখে, কিন্তু আমরা বেসিক্যালি এইভাবেই বাঁচি। আর একটা কেউ অথরিটি ঘাড়ের উপর চেপে বসে, সে বেসিক্যালি বুদ্ধিহীন। এরকম একটা জায়গা থেকে এই ছবিটা আর কি। হ্যাঁ, এটাও লিথোগ্রাফি, এবং ওই ক্রোমোলিথোগ্রাফি, মাল্টি কালারে, লেয়ারের উপর লেয়ার। এটা তো সেই টেম্পারারি এফেক্ট, অনেকগুলো কালার দিয়ে, তবে এই কালারটাকে হ্যাঁ হ্যাঁ, এটা সামহাও বলতে পারো যে স্পেস কম্পোজিশনের জন্য দেওয়া, আর পাতা যেহেতু খাদক রয়েছেন আর কি, অর্থাৎ ওইটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে করেছিলাম যাতে এই এফেক্টটা আসে, সেই জন্য। নমস্কার, আমি সুমন্ত ভৌমিক, আমি চিত্রশিল্পী একজন। আমার এই তিনটে কাজ একটা সিরিজে রয়েছে। আমি এটাকে স্টিল লাইফ করেছি। স্টিল লাইফ করলেও এটার মধ্যে কিছু একটা থটস রয়েছে আমার তরফ। এটা যেরকম একটা উইন্ডো, আমি একটা জানলার ভেতর থেকে একটা প্রকৃতিকে দেখছি, আর এখানে একটা মুখোশ ঝুলছে। মুখোশ আমাদের কি হয়, আমরা তো সবসময় একটা যে মুখোশ পরে থাকি, আমরা হয়তো ভালো নেই তাও ভালো থাকার একটা কিন্তু মুখোশ কিন্তু আমরা পরে থাকি। বা আমি হয়তো খুব উদার হয়েছি, কিন্তু তাও দেখাচ্ছে আমি উদার হইনি, তারও একটা মুখোশ পরে থাকি। আমরা সবসময় কিন্তু মুখোশ পরে থাকি আমাদেরকে লুকিয়ে রাখার জন্য। তা সেই মুখোশটা যেন ঝুলছে, কিন্তু প্রকৃতি কিন্তু তার মুখোশ কিন্তু পরে না, সে কিন্তু নেকেড, এবং সবসময় সে যা সেইটাই সে প্রতিফলিত করে, সেইটার ব্যাপারে এই কম্পোজিশন। আর এইটা হচ্ছে একটা দুটো ফুল, কিন্তু দুটো ফুল কিন্তু দুদিকে রয়েছে, যেন একটা বন্ধুত্বের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, কিন্তু বন্ধুত্বের মধ্যে মনোমালিন্য হলেও তারা কিন্তু কিন্তু একটা ডাল থেকেই বেরিয়েছে। আর এইটা হচ্ছে সময়, এটাকে আমি হয়তো সূর্যকে রিপ্রেজেন্ট করছি, সময় কিন্তু চলছে। আর এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার পট, সঙ্গে 4টে ফ্লাওয়ার রয়েছে, আর এখানে একটা মুখ রয়েছে। আমি বলতে চাইছি ফ্লাওয়ারটা যদি লিভিং থিং হয়, বা সেটা যদি তার মধ্যে যদি প্রাণ থাকে, তাহলে এই ফ্লাওয়ার পটটা যদি আমরা বলি নন লিভিং থিং, কিন্তু তার মধ্যেও প্রাণ আছে। সেই প্রাণ থাকার অনুভূতিটা থাকতে হবে, সেটা আমরাই হয়তো ফিল করতে হবে। এটা শুধু ফ্লাওয়ার পট না, তার মধ্যে এই যে প্রাণ সমেত যে এই যে ফুলগুলো রয়েছে, সে যে তাকে ধারণ করে রেখেছে, তার মধ্যেও একটা প্রাণ রয়েছে। এটা আমার ফিলিংস। এই প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়, সৌজন্যে বং দর্পণ, বিনোদন সবার জন্য।
বং দর্পণ বিনোদন সবার জন্য।